স্টুডেন্টস এবার আমরা দেখি আরেকটা ভেরি ইম্পর্ট্যান্ট কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন যার নাম হলো গামা ডিস্ট্রিবিউশন। ইট ইজ কল্ড গামা ডিস্ট্রিবিউশন। তো আমরা আগের ক্লাসে দেখেছিলাম নর্মাল ডিস্ট্রিবিউশন, এবার আমরা দেখছি গামা ডিস্ট্রিবিউশন। তো যে কোনো ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে তোমরা অলরেডি জানো যে আমাদের ফার্স্ট কাজ হলো যে র্যান্ডম ভেরিয়েবলের ভ্যালুসগুলো কী কী হতে পারে অ্যান্ড করসপন্ডিং প্রবাবিলিটি কী হতে পারে। এক কথা আমাদের প্রবাবিলিটি ফাংশনটা জানতে হবে। তো যেহেতু এটা কন্টিনিউয়াস কাজেই আমরা বলবো এটার নাম হলো প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন। এবার গামা ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন ইজ গিভেন বাই fx ইকুয়াল টু e to the power minus x to the power lambda minus 1 by gamma lambda, where lambda কি, lambda হলো একটা পজিটিভ নাম্বার আর র্যান্ডম ভেরিয়েবলের রেঞ্জটা হলো 0 থেকে ইনফিনিটি। তো x যদি এর মধ্যে থাকে তার প্রবাবিলিটি হলো এত, আর যদি এর মধ্যে না থাকে তাহলে মানে অবভিয়াসলি প্রবাবিলিটি হলো 0। তো যে ডিস্ট্রিবিউশন এই প্রবাবিলিটি ফাংশনটাকে ফলো করে তাকে আমরা বলি গামা ডিস্ট্রিবিউশন। ইট ইজ এ কন্টিনিউয়াস টাইপ প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। তাহলে গামা ডিস্ট্রিবিউশন আমাদের ডিফাইন হয়ে গেল। গামা ডিস্ট্রিবিউশনের একটাই প্যারামিটার, সেটা হলো ল্যামডা, অ্যান্ড ইট ইজ পজিটিভ। এটা হলো একটা পজিটিভ নাম্বার। তো এটার ক্ষেত্রেও আমরা দেখে নিতে পারি টোটাল প্রবাবিলিটি 1 হয় কিনা। তো টোটাল প্রবাবিলিটি 1 হতে হলে আমার টোটাল রেঞ্জটা হলো 0 থেকে ইনফিনিটি fx dx, এটা অবশ্যই 1 হতেই হবে, এছাড়া কোনো রাস্তা নেই। এই হলো টোটাল প্রবাবিলিটি। এবার দেখো 1 বাই গামা ল্যামডা, বাকি রইল 0 টু ইনফিনিটি টু দি পাওয়ার মাইনাস x টু দি পাওয়ার ল্যামডা মাইনাস 1 dx। এবার তোমরা যারা গামা ফাংশন বা গামা ইন্টিগ্রাল করেছো তোমরা সবাই জানো দিস ইজ নাথিং বাট গামা ল্যামডা, মানে টোটাল প্রবাবিলিটি ইজ 1। ঠিক আছে, তাহলে টোটাল প্রবাবিলিটি আমরা পেয়ে গেলাম। এবার আমরা এক কাজ করতে পারি, আমরা ডাইরেক্ট চলে যাই mgf অফ গামা ডিস্ট্রিবিউশন, ডাইরেক্ট mgf এ চলে যাই। কারণ mgf জানলে সব মোমেন্টসগুলো জেনে যাব, র মোমেন্টসগুলো। এবার র মোমেন্টসগুলো জানলে তার থেকে আমরা মিন ভেরিয়েন্স সবগুলো আমরা বের করতে পারবো। কাজে আলাদা আলাদা করে মিন ভেরিয়েন্স না করে আমরা ডাইরেক্ট mgf বের করে ফেলি। এবার mgf কি, mxt হলো এক্সপেকটেশন অফ e টু দি পাওয়ার tx, এর মানে ইন্টিগ্রেশন ভ্যালু ইনটু প্রবাবিলিটি। x হলো 0 থেকে ইনফিনিটি, তাহলে 0 টু ইনফিনিটি টু দি পাওয়ার tx, আর প্রবাবিলিটি হলো e টু দি পাওয়ার মাইনাস x টু দি পাওয়ার ল্যামডা মাইনাস 1 বাই গামা ল্যামডা dx। আচ্ছা, ইকুয়াল টু, আমরা জাস্ট এখন সিম্পল একটা মানে ইন্টিগ্রেশনটা কমপ্লিট করি। 0 টু ইনফিনিটি, এখানে লিখতে পারি e টু দি পাওয়ার মাইনাস 1 মাইনাস t ইন্টু x টু দি পাওয়ার ল্যামডা মাইনাস 1 dx। আচ্ছা, ইকুয়াল টু, এটাও দেখো এটা গামা ডিস্ট্রিবিউশনের একটা স্পেশাল কেস, বা এটাকে গামা ডিস্ট্রিবিউশন মানে গামা ডিস্ট্রিবিউশন বলছি, গামা ইন্টিগ্রালের একটা স্পেশাল কেস। এটাকে আমরা ডাইরেক্ট গামা ইন্টিগ্রালে কনভার্ট করতে পারি, বা তার জন্য আলাদা ফর্মুলাও আছে। এটা এমন থাক, আর এটার ফর্মুলা হলো গামা ল্যামডা বাই 1 মাইনাস টি, এখানে যে কনস্ট্যান্টটা থাকবে তার পাওয়ার হবে ল্যামডা। 1 মাইনাস টি তার পাওয়ার হবে ল্যামডা, এবং এই ক্ষেত্রে অবশ্যই মডিউলাস অফ টি লেস দেন 1 হতে হবে। আমরা যদি এই ফর্মুলাটা এটা যদি এক্সিস্ট করতে হয়, মডিউলাস অফ টি অবশ্যই আমার লেস দেন 1 হতে হবে। তাহলে mxt কত পেলাম, বা মোমেন্ট জেনারেটিং ফাংশন অফ x কত পেলাম, গামা ল্যামডা ক্যান্সেল, তাহলে 1 মাইনাস টি হোল টু দি পাওয়ার মাইনাস ল্যামডা। এটা হলো আমাদের মোমেন্ট জেনারেটিং ফাংশন। তো আমরা এটা কি, এটা একটা ইনফাইনাইট সিরিজ টাইপের। তো ইনফাইনাইট সিরিজ আমরা জানি কনভার্জেন্ট বা ডাইভার্জেন্ট হতে পারে, ভ্যালু থাকতেও পারে নাও থাকতে পারে। এই জন্য এই কন্ডিশনটা ইম্পোজ করতেই হবে
সো দ্যাট ইট ইজ কনভার্জেন্ট হয়, আদারওয়াইজ তার ভ্যালু থাকবে না। তো কাজে এই রেস্ট্রিকশনটা কিন্তু তোমরা মনে রাখবে, পরীক্ষায় এটা লিখতে হবে, এটা ছাড়া কিন্তু এটা ইনভ্যালিড। ওকে, তাহলে গামা ডিস্ট্রিবিউশনের আমরা কিন্তু মোমেন্ট জেনারেটিং ফাংশন আমরা পেয়ে গেলাম। তো তার থেকে বাকি সব তোমরা বের করতে পারবে, মোমেন্ট জেনারেটিং ফাংশন থেকে বাকি সব কিছু বের করা যায়। আমরা অন্যান্য ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে তাই দেখেছি। আমরা ফার্স্ট চারটা যদি মোমেন্ট বের করে নিই তাহলেই আমরা ভেরিয়েন্সও পেয়ে গেলাম, স্কিউনেস, কাটোসিস সব আমরা পেয়ে যাব। তো এগুলো এখন আমরা ডিটেলসে করছি না। আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, গামা ডিস্ট্রিবিউশন কিন্তু টেন্স টু নর্মাল ডিস্ট্রিবিউশন, এটাও নর্মাল ডিস্ট্রিবিউশন আস্তে আস্তে অ্যাপ্রোচ করে। কখন? ফর লার্জ ল্যামডা। ল্যামডা যদি লার্জ হয় গামা ডিস্ট্রিবিউশন থেকে নর্মাল ডিস্ট্রিবিউশন পাওয়া যায়। এক অর্থাৎ এই পিডিএফ থেকে নর্মালের যে পিডিএফ বা স্ট্যান্ডার্ড নর্মালের যে পিডিএফ, এটা কিন্তু আমরা পেতে পারি ফর লার্জ ল্যামডা। কাজেই গামা ডিস্ট্রিবিউশন টেন্স টু নর্মাল ডিস্ট্রিবিউশন ফর লার্জ ল্যামডা। আচ্ছা, যেহেতু এই এমজিএফ দেখলাম, আমরা এডিটিভ প্রপার্টিটা দেখে নিই। দুটোর ক্ষেত্রে দেখি এডিটিভ প্রপার্টি, ইট উইল বি অ্যাপ্লিকেবল ফর এন ভেরিয়েবলস অলসো। ধরো এক্স আর ওয়াই, এক্স ফলোজ গামা ডিস্ট্রিবিউশন উইথ প্যারামিটার ল্যামডা 1, আচ্ছা x1 দিয়ে দিই, আর x2 ফলোজ গামা ডিস্ট্রিবিউশন, সরি x2 ফলোজ গামা ডিস্ট্রিবিউশন উইথ প্যারামিটার গামা ডিস্ট্রিবিউশন উইথ প্যারামিটার ল্যামডা 2। তাহলে x1 এর mgf কত হবে? 1 মাইনাস টি হোল টু দি পাওয়ার মাইনাস ল্যামডা 1। x2 এর mgf কত হবে? 1 minus t whole to the power minus lambda 2. Modulus of t is less than 1, of course. তাহলে মোমেন্ট জেনারেটিং ফাংশন অফ x1 প্লাস x2 কত হবে? আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি যে x1 ফলোজ গামা ডিস্ট্রিবিউশন, x2 ফলোজ গামা ডিস্ট্রিবিউশন অ্যান্ড x1 x2 আর ইন্ডিপেন্ডেন্ট। এটা কিন্তু মানে কোয়েশ্চনে বলা থাকতে হবে। ইন্ডিপেন্ডেন্ট না হলে আমরা এটাকে এইভাবে লিখতে পারবো না। ইন্ডিপেন্ডেন্ট হলে এটাকে এইভাবে প্রোডাক্ট হিসাবে লেখা যায়, যেহেতু x1 and x2 ইন্ডিপেন্ডেন্ট। তোমরা অলরেডি জানো, এগুলো নিয়ে আলোচনা হয়েছে আমরা ইন্ডিপেন্ডেন্ট হলে কিভাবে লিখতে পারি। আচ্ছা, এটা কত? এটা হলো 1 minus t whole to the power lambda 1 1 minus t whole to the power minus lambda 2। তাহলে 1 minus t whole to the power minus lambda 1 plus lambda 2। তাহলে এই এমজিএফটা দেখতে কার মতো? এটা দেখতে গামা ডিস্ট্রিবিউশনের এমজিএফ এর মতো। কেননা 1 মাইনাস টি হোল টু দি পাওয়ার মাইনাস সামথিং থাকে, এখানেও সেম ফর্মে আছে। এর মানে এটা x1 প্লাস x2 গামা ডিস্ট্রিবিউশন ফলো করে, আমরা বুঝে গেলাম। প্যারামিটার কত? প্যারামিটার হলো উপরে যেটা থাকে এটা, মানে গামা 1 প্লাস ল্যামডা 1 প্লাস ল্যামডা 2। কাজেই ইট ইজ এভিডেন্ট দ্যাট x1 plus x2 follows gamma distribution with parameter lambda 1 and lambda 1 plus lambda 2। তিনটা হলে lambda 1 plus lambda 2 plus lambda 3, and nটা হলে অ্যাকর্ডিংলি এখানে nটা টার্ম আসবে। দিস ইজ দি এডিটিভ প্রপার্টি অফ গামা ডিস্ট্রিবিউশন। এবং এই এডিটিভ প্রপার্টি আগে যতগুলো ডিস্ট্রিবিউশন পড়েছি প্রত্যেকটার মধ্যেই কিন্তু আমরা পড়েছি এডিটিভ প্রপার্টি। আর এখানে একটা অবশ্যই মানে প্রি রিকুইজাইট কন্ডিশন হলো দি ভেরিয়েবলস বা দি র্যান্ডম ভেরিয়েবলস শুড বি ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট না হলে কিন্তু আমরা এই এমন রেজাল্ট পাবো না। তো তোমাদের আমি বলে রাখি যে এগুলো কিন্তু প্রতিটা ধরে ধরে যদি মুখস্থ করতে হয় তাহলে মানে মনে রাখা মুশকিল। কাজেই তোমরা কি করবে, টেকনিকটা মনে রাখবে। প্রতিটা টেকনিক কিন্তু সেম। এমজিএফটা আগে কাজে লাগাই, এরপরে এমজিএফ এর এই প্রপার্টিটা প্রত্যেকটার ক্ষেত্রে কাজে লাগছে। যতগুলো এডিটিভ প্রপার্টি পড়েছি, যতগুলো ডিস্ট্রিবিউশন এডিটিভ প্রপার্টি পড়েছি, প্রতিটা প্রপার্টি এডিটিভ প্রপার্টিতে কিন্তু আমরা এই জায়গাটা কমন। ঠিক আছে, এরপরে এমজিএফ এর ফর্মটা বসাই, এরপরে তো এই কাজেই মুখস্থ করতে হলে, যদি করতে হয় পরীক্ষায় কিন্তু লিখতে পারবে না, এতগুলো মনে রাখা মুখস্থ করে যাওয়া সম্ভব না। মুখস্থ করো 5% আর 95% বুঝে করো, দেন পরীক্ষায় ঠিকঠাক লিখে আসতে পারবে। এই গেল রিগার্ডিং গামা ডিস্ট্রিবিউশন। আমরা খুব বেশি ডিটেলসে যাচ্ছি না গামা ডিস্ট্রিবিউশনের।
তো এইগুলো আমরা আলোচনা করলাম, তোমরা বই থেকে আরো মিন মিডিয়ান এগুলো কিভাবে বের করতে হয় একটু দেখে নিও। নেক্সট আমরা চলে যাই আরেকটা ডিস্ট্রিবিউশনে, যার নাম হলো বিটা ডিস্ট্রিবিউশন। আমরা চলে যাই বিটা ডিস্ট্রিবিউশনে। আচ্ছা, এবার বিটা ডিস্ট্রিবিউশন আবার দু রকমের আছে, একটাকে বলি ফার্স্ট কাইন্ড আর একটাকে বলি আমরা সেকেন্ড কাইন্ড। এবং এটা বিটা ডিস্ট্রিবিউশনের যে ফর্ম, এগুলো আমাদের যে বিটা ইন্টিগ্রাল ছিল বা বিটা ইন্টিগ্রালের সাথে অনেকটা সাদৃশ্য আছে। তো তোমরা যদি আগে গামা ইন্টিগ্রাল বিটা ইন্টিগ্রাল এগুলো করে থাকো তাহলে এখানে মনে রাখতে সুবিধা হবে। যেমন এটার ক্ষেত্রেও কিন্তু উপরের যে এই জায়গাটা, এটা কিন্তু পুরো গামা ইন্টিগ্রালের মতো। গামা ইন্টিগ্রাল কোনটা? গামা ইন্টিগ্রাল হলো এই যে, এটাকে বলে গামা ইন্টিগ্রাল। কাজে এই ইন্টিগ্রালটাই কিন্তু এখানে আছে, কাজে মনে রাখতে সুবিধা হবে যদি আগে বিটা গামা এগুলো পড়া থাকে। তো আমরা যাই এবার বিটা ইন্টিগ্রালে। এবার বিটা ইন্টিগ্রাল কি বলেছি, দুই রকম আছে। আমরা প্রথমে ফার্স্ট কাইন্ড দেখি, এরপরে আমরা দেখব সেকেন্ড কাইন্ড। তাহলে বিটা ইন্টিগ্রাল অফ ফার্স্ট কাইন্ড। তো লাইক আদার ডিস্ট্রিবিউশন, এটার ক্ষেত্রেও আমরা আগে দেখি যে র্যান্ডম ভেরিয়েবলের কি কি ভ্যালুজ হতে পারে আর তার করসপন্ডিং প্রবাবিলিটি কত। আচ্ছা, তো বিটা ইন্টিগ্রালের ক্ষেত্রে প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন ইজ গিভেন বাই fx ইকুয়াল টু 1 বাই বিটা মিউ নিউ x টু দি পাওয়ার মিউ মাইনাস 1 1 মাইনাস x টু দি পাওয়ার নিউ মাইনাস 1। এবার মিউ নিউর ভিতরে উপরে কিছু রেস্ট্রিকশন আছে, এটা হলো দুটোই কিন্তু পজিটিভ হতে হবে। আর র্যান্ডম ভেরিয়েবলের রেঞ্জটা হলো এই 0 থেকে 1 পর্যন্ত, 0 থেকে 1 পর্যন্ত। তো যে ডিস্ট্রিবিউশন এটাকে ফলো করে, এই প্রবাবিলিটি লটাকে ফলো করে, তাকেই আমরা বলি বিটা ডিস্ট্রিবিউশন অফ ফার্স্ট কাইন্ড। তাহলে পিডিএফ পেয়ে গেলাম, এক্স এর রেঞ্জ পেয়ে গেলাম। আমরা আবারও বলছি, যেখানেই পিডিএফ লিখবে সঙ্গে এই দুটো জিনিস আসতেই হবে, এক্স এর রেঞ্জ অ্যান্ড মিউ নিউর উপরে কোনো রেস্ট্রিকশন। এই রেস্ট্রিকশন যদি না মানা হয় তাহলে কিন্তু এটার এক্সিস্টেন্স হবে না। কাজেই দিজ আর ভেরি ইম্পর্ট্যান্ট কন্ডিশনস, তো এগুলো মিস করা চলবে না কিছুতেই। তাহলে বিটা ডিস্ট্রিবিউশনের আমরা পিডিএফ পেয়ে গেলাম, বিটা ডিস্ট্রিবিউশনের পিডিএফ পেয়ে গেলাম। এটা অবশ্যই ফার্স্ট কাইন্ডের বিটা ডিস্ট্রিবিউশন। এবার আমরা ধরো ফর এক্সাম্পল আর্থ অর্ডার রো মোমেন্ট বের করি। আর্থ অর্ডার রো মোমেন্ট, এর মানে এক্সপেকটেশন অফ এক্স টু দি পাওয়ার আর, এর মানে ইন্টিগ্রেশন ভ্যালু ইন্টু প্রবাবিলিটি ডিএক্স। এক্স এর রেঞ্জ কত? 0 থেকে 1। অনেকগুলো ডিস্ট্রিবিউশন আছে, কাজে এক্স এর রেঞ্জটা কিন্তু পার্টিকুলার প্রতিটার জন্য আলাদা আলাদাভাবে মনে রাখতে হবে। আগেরটা ছিল 0 টু ইনফিনিটি, এটারটা 0 টু 1। যদি মিক্স হয়ে যায় একটা আরেকটাই চলে যায় কিন্তু তাহলে সর্বনাশ। ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 টু 1 x টু দি পাওয়ার r, fx এর ভ্যালু বসিয়ে দিই 1 বাই বিটা মিউ নিউ x টু দি পাওয়ার মিউ মাইনাস 1 1 মাইনাস x টু দি পাওয়ার নিউ মাইনাস 1 dx। আচ্ছা, এখানে মিউ নিউ যদি তোমাদের লিখতে অসুবিধা হয় বা মনে রাখতে অসুবিধা হয়, ইউ ক্যান ইউজ এনি আদার নোটেশন। ধরো এম এন ইউজ করলেও কোনো অসুবিধা নেই। তাহলে 1 বাই বিটা মিউ নিউ আমরা বাইরে নিয়ে আসি, 0 টু 1 x এর পাওয়ার হয়ে গেল কত? মিউ প্লাস আর মাইনাস 1 1 মাইনাস x এর পাওয়ার নিউ মাইনাস 1 dx ইকুয়াল টু 1 বাই মিউ নিউ। এবার বিটা ইন্টিগ্রালের ধারণাটা একটু কাজে লাগবে। এটা কিন্তু নাথিং বাট এ বিটা ইন্টিগ্রাল কি মিউ প্লাস আর এদিকে নিউ, এই হলো বিটা ইন্টিগ্রাল। কারণ বিটা ইন্টিগ্রালের চেহারা ধরো বিটা এম এন, এর ভ্যালু হলো ইন্টিগ্রেশন 0 টু 1 x টু দি পাওয়ার m মাইনাস 1 1 মাইনাস x টু দি পাওয়ার n মাইনাস 1 dx। এই হলো বিটা এম এন। কাজেই দিস হবে কত? বিটা এত। এবার আমরা বিটা
mn মানে কথা বিটা আর গামা ইন্টিগ্রালের মধ্যে যে রিলেশন, এই রিলেশন যদি ইউজ করি তাহলে এটাকে আরেকটু সিম্পলিফাই করা যাবে। আচ্ছা, যেমন আমরা এগুলো মানে আমরা জানার কথা, বিটা mn হলো গামা m গামা n বাই গামা m প্লাস n, এটা হলো বিটা mn এর ফর্মুলা। এই ফর্মুলাগুলো যদি এখানে ইউজ করি দেন আলটিমেটলি আমরা পাবো গামা মিউ প্লাস আর গামা মিউ প্লাস নিউ বাই গামা মিউ প্লাস আর প্লাস নিউ গামা মিউ, এই পাবো মিউ আর ড্যাশ। এবার মিউ আর এর জায়গায় যদি 1 বসাই তাহলে পাবো মিউ 1 ড্যাশ। এবার মিউ 1 ড্যাশ কি, মিউ 1 ড্যাশ মানে মিন, আমরা আগেই পড়েছি এগুলো। তাহলে আর এর জায়গায় 1 যদি বসাই আমাদের মিন বেরোবে মিউ বাই মিউ প্লাস নিউ। সিমিলারলি আর এর জায়গায় যদি 2 বসাই আমরা পাবো মিউ 2 ড্যাশ। এবার মিউ 2 ড্যাশ আমি বের করছি না, এবার মিউ 2 ড্যাশ আর মিউ 1 ড্যাশ এই দুটো যদি এই রিলেশনে বসাই, এই রিলেশন আমরা অলরেডি জানি, তাহলে আমরা পেয়ে যাব ভেরিয়েন্স। এবং ভেরিয়েন্স আমাদের আলটিমেটলি রেজাল্ট বেরোবে, উপরে থাকবে মিউ নিউ, নিচে থাকবে মিউ প্লাস নিউ হোল স্কোয়ার ইন্টু মিউ প্লাস নিউ প্লাস 1, এই বেরোবে ভেরিয়েন্স। ইন দিস ওয়ে উই ক্যান ফাইন্ড মিউ 3 মিউ 4। এবার মিউ 3 মিউ 4 যদি বের করতে পারি তাহলে আমাদের স্কিউনেস কাটোসিস এগুলো বেরোবে। এক কথা বিটা ডিস্ট্রিবিউশনের ফার্স্ট কাইন্ডের যা যা আছে এভরিথিং উই ক্যান ফাইন্ড অ্যাজ দি পিডিএফ ইজ নোন টু আস। আচ্ছা, তাহলে এই গেল বিটা ডিস্ট্রিবিউশন অফ ফার্স্ট কাইন্ড। এবার আসি বিটা ডিস্ট্রিবিউশন অফ সেকেন্ড কাইন্ডে। সেকেন্ড কাইন্ডের ক্ষেত্রে প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন আমাদের হবে fx ইকুয়াল টু 1 বাই বিটা মিউ নিউ, এরপরে x টু দি পাওয়ার মিউ মাইনাস 1 প্লাস এক্স টু দি পাওয়ার মিউ প্লাস নিউ। আগের মতোই মিউ নিউ অবশ্যই পজিটিভ, অ্যান্ড এবার কিন্তু x এর রেঞ্জ 0 টু ইনফিনিটি। এটা হলো বিটা ডিস্ট্রিবিউশন অফ সেকেন্ড কাইন্ড। বিটা ডিস্ট্রিবিউশন অ্যান্ড ইন্টারেস্টিংলি ফার্স্ট কাইন্ড থেকে কিন্তু সেকেন্ড কাইন্ডে আসা যায় উইথ এ ট্রান্সফরমেশন। আমরা যদি একটা ট্রান্সফরমেশন ইউজ করি তাহলে ফার্স্ট কাইন্ড থেকে সেকেন্ড কাইন্ডে আমরা আসতে পারবো। ইনফ্যাক্ট বা সেকেন্ড কাইন্ড থেকে আমরা ফার্স্ট কাইন্ডে যেতে পারবো যদি ট্রান্সফরমেশন ইউজ করি। তাহলে আমাদের ফার্স্ট কাইন্ড ধরো বিটা 2 নাম দিলাম, আর এখান থেকে আমরা সেকেন্ড কাইন্ডে যেতে পারবো কখন, যদি এই ধরনের ট্রান্সফরমেশন আমরা ইউজ করি। 1 প্লাস এক্স ইকুয়াল টু 1 বাই ওয়াই। তাহলে এক্স যদি সেকেন্ড কাইন্ডের ডিস্ট্রিবিউশন হয় তাহলে ওয়াই কিন্তু ফার্স্ট কাইন্ডের ডিস্ট্রিবিউশন আমরা পেয়ে যাব। তোমরা চেক করে দেখতে পারো, বা যারা আগে বিটা ইন্টিগ্রাল করেছো তারা বিটা ইন্টিগ্রালও এই ধরনের ট্রান্সফরমেশন ইউজ করে অঙ্ক করেছো, এই চেহারা থেকে এই চেহারায় আসা। তো এই জিনিসটা আমি এখানে আর বেশি ডিটেলসে বলছি না। তো এটা গেল বিটা ডিস্ট্রিবিউশন অফ সেকেন্ড কাইন্ডের প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন। তো এটার ক্ষেত্রেও আমরা যদি আগের মতো 8th অর্ডার রো মোমেন্ট যদি বের করি দেন ফাইনালি আমরা রেজাল্ট পাবো গামা মিউ প্লাস আর গামা নিউ মাইনাস আর বাই গামা নিউ, এই পাবো মিউ আর ড্যাশ। এখান থেকে আমরা মিউ 1 ড্যাশ বের করতে পারবো আগের মতো, মিউ 2 ড্যাশ বের করতে পারবো। এবার এই দুটোর সাহায্যে আমরা মিউ 2 বের করতে পারবো, মানে ভেরিয়েন্স বের করতে পারবো। ভেরিয়েন্স আলটিমেটলি দাঁড়াবে, ফাইনালি দাঁড়াবে মিউ ইন্টু মিউ প্লাস নিউ মাইনাস 1 বাই নিউ মাইনাস 1 হোল স্কোয়ার ইন্টু নিউ মাইনাস 2, এই বেরোবে ভেরিয়েন্সের ফাইনাল আনসার। সো ইন দিস ওয়ে আমরা মিউ 3 মিউ 4 এর মানে স্কিউনেস কাটোসিস যা যা আছে সব কিছু বের করতে পারবো ফর গামা বিটা ডিস্ট্রিবিউশন অফ সেকেন্ড কাইন্ড। বিটা ডিস্ট্রিবিউশন অফ সেকেন্ড কাইন্ড আমরা এইভাবে বের করতে পারবো। তাহলে সেকেন্ড কাইন্ডের বিটা ডিস্ট্রিবিউশন আমরা এখানে আলোচনা শেষ করছি। নেক্সট আমরা চলে যাই
আরেকটা কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনে, তার নাম হলো এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন। এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন। আমি একটা জিনিস বলতে পারি, দেখো কোনো ডিস্ট্রিবিউশনের এক্স এর রেঞ্জ আর পিডিএফটা যদি মনে থাকে, বাকি কিছু ভুলে গেলেও তোমরা পরীক্ষা হলে বের করতে পারবে, প্রোভাইডেড তোমরা প্রতিটা জিনিস বুঝে শিখেছ। শুধু মনে রাখতে হবে পিডিএফ অ্যান্ড এক্স এর রেঞ্জ, র্যান্ডম ভেরিয়েবলের রেঞ্জটা বা ডোমেইন, যেটা র্যান্ডম ভেরিয়েবলের যে ডোমেইন, এক্স এর ভ্যালু কার থেকে কার মধ্যে আছে, এটা আর পিডিএফটা, এই দুটো অবশ্য মানে কি বলবো, মনে না থাকলে মানে সেকেন্ড কোনো উপায়ে বের করার মতো টেকনিক পরীক্ষা হলে মানে ইয়ে করা মুশকিল আছে। এই দুটো মুখস্থ করতে হবে, সোজা কথা। এই দুটো যদি মুখস্থ থাকে, উই ক্যান ফাইন্ড এনিথিং। এমজিএফ বলো, মিন বলো, ভেরিয়েন্স বলো, আর্থ অর্ডার রো মোমেন্ট বলো, স্কিউনেস বলো, কার্টোসিস বলো, যে কোনোটাই বের করা যাবে। শুধুমাত্র কন্ডিশন হলো আমরা যেগুলো পড়ছি এগুলো বুঝে শিখছি। আচ্ছা, আমরা আসি এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন। এবার এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রেও আমাদের একই কথা, যে আমাদের জানতে হবে হোয়াট ইজ দি পিডিএফ, হোয়াট ইজ দি রেঞ্জ অফ এক্স। তো এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন ইজ গিভেন বাই fx ইকুয়াল টু থিটা ই টু দি পাওয়ার মাইনাস থিটা এক্স। আর এক্স এর রেঞ্জ কি? এক্স হলো নন নেগেটিভ, ঠিক আছে। আর যদি এর ভিতরে না থাকে তাহলে প্রবাবিলিটি মানে আদারওয়াইজ জিরো অবভিয়াসলি। এই হলো এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনের প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন। আচ্ছা, এবার যেটা একটু আগে বললাম, প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন জানি মানে আমরা যা চাই আমরা সব কিছুই বের করতে পারবো। তো এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমরা বাকিগুলো তোমাদের জন্য ছেড়ে দিলাম। এখান থেকে ধরো এমজিএফটা বের করার চেষ্টা করবে, আর আর্থ অর্ডার মোমেন্টটা বের করার চেষ্টা করবে। আর্থ অর্ডার মোমেন্ট বের করলে তোমরা মিউ ওয়ান ড্যাশ, মিউ টু ড্যাশ এগুলো পেয়ে যাবে। মিউ টু ড্যাশ এগুলো জানলে মিউ টু পেয়ে যাবে, মিউ থ্রি পেয়ে যাবে। এর মানে স্কিউনেস, কার্টোসিস এগুলো সব আমরা এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনের জন্য পেয়ে যাব, ঠিক আছে। তো এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমরা শুধুমাত্র ইয়েটা বলে দিলাম, পিডিএফটা বলে দিলাম, বাকি কাজ তোমাদের। আচ্ছা, নেক্সট আমরা যাই জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন। জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন, জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন। আচ্ছা, জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে র্যান্ডম ভেরিয়েবলের ভ্যালুগুলো হলো, আচ্ছা এক কাজ করি, আগে আমরা এটা লিখি, প্রবাবিলিটি মাস ফাংশনটা লিখি। আচ্ছা, এখানে দেখো বাকিগুলো কিন্তু কন্টিনিউয়াস টাইপের, হ্যাঁ। জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনটা কিন্তু ডিসক্রিট টাইপের ডিস্ট্রিবিউশন। জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনটা ডিসক্রিট। এতক্ষণ যাগুলো নর্মাল বলো, গামা, বিটার দুটো, এগুলো সব বা এক্সপোনেনশিয়াল, এগুলো কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। আর এখন আমরা যেটা পড়ছি জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন, ইট ইজ এ ডিসক্রিট টাইপ। কাজেই প্রবাবিলিটি এক্স ইকুয়াল টু এক্স, তার প্রবাবিলিটি হলো ইজ গিভেন বাই কিউ টু দি পাওয়ার এক্স ইন্টু পি। এক্স এর ভ্যালু হলো 0, 1, 2 আপ টু ইনফিনিটি। আর এমন না হলে ভ্যালু হলো প্রবাবিলিটি হলো 0। আচ্ছা, পি হলো এগুলো প্রবাবিলিটি, কাজেই পির ভ্যালু 0 আর 1 এর ভিতরে অবশ্যই আছে পি। এটা হলো জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনের প্রবাবিলিটি মাস ফাংশন। এটা ডিসক্রিট টাইপের ডিস্ট্রিবিউশন এবং এক্স এর রেঞ্জ হলো এমন। তোমরা কি মনে করে বলতে পারবে সেম এক্স এর রেঞ্জ ছিল এমন আরেকটা ডিস্ট্রিবিউশন, এক্স এর সেম মানে ডোমেইন ছিল এমন আরেকটা ডিস্ট্রিবিউশন? তোমরা একটু মনে করলেই দেখবে পয়সন ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমরা সেম রেঞ্জ ডোমেইন পেয়েছিলাম, এক্স এর ভ্যালু 0 থেকে ইনফিনিটি পর্যন্ত পয়সনের জন্য পেয়েছিলাম। আর বাইনোমিয়ালের জন্য পেয়েছিলাম এক্স এর ভ্যালু 0 থেকে n পর্যন্ত। আচ্ছা, এনিওয়ে এগুলো আসলো প্রসঙ্গক্রমে। তো এই হলো জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনের
পিডিএফ। কেন জিওমেট্রিক, সরি পিএমএফ, কেন জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন বলে? কারণ এই যে সিরিজটা, এটা একটা জিওমেট্রিক সিরিজ। প্রথমটা এক্স এর ভ্যালু ধরো 0 বসাও, তাহলে আসবে পি, এরপরেরটা 1 বসালে কিউ পি, এরপরেরটা কিউ স্কোয়ার পি, এরপরে কিউ কিউব পি। দিস ইজ এ জিওমেট্রিক সিরিজ, এই জন্য এটাকে বলা হয় জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন। এবং জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন কোথায় অ্যারাইজ হয় এমন কেস আমরা অলরেডি করেছি। ধরো একটা কয়েন টস করা হলো, আনটিল এ হেড অ্যাপিয়ার্স, একটা কয়েন টস করা হলো, তাহলে কি হতে পারে? প্রথমবার হেড পেয়ে গেলাম, মানে প্রথমবারই সাকসেস। এরপরে হতে পারে যে প্রথমবার টেল পেয়েছি, মানে ফেইলুর, এরপরের বার হেড পেয়েছি। এমন হতে পারে প্রথমবার টেল, এরপরের বার টেল, এরপরে হেড। এমন হতে পারে প্রথমবার টেল, এরপরের বার টেল, এরপরের বার টেল, এরপরে হেড। পরপর 4 বার টেল, এরপরে হেড, এভাবে হতে পারে। তাহলে প্রবাবিলিটি কি হচ্ছে? প্রবাবিলিটিগুলো এই কিউ স্কোয়ার পি, কিউ কিউব পি, কিউ টু দি পাওয়ার 4 পি। তাহলে ইন জেনারেল এই যে কিউ টু দি পাওয়ার এক্স ইন্টু পি। এবার থিওরিটিক্যালি আমরা বলতে পারি না কখন গিয়ে হেড উঠবে, এই জন্য এই এক্স একেবারে 0 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত এক্স হতে পারে। তাহলে জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনে আমরা প্রবাবিলিটি মাস ফাংশন পেয়ে গেলাম। এবার একটু দেখে নিই মোমেন্ট জেনারেটিং ফাংশন অফ জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন, এমজিএফ কত? এমজিএফ মানে কি? এক্সপেকটেশন অফ ই টু দি পাওয়ার টি এক্স, এর মানে সামেশন ভ্যালু ইন্টু প্রবাবিলিটি। এক্স এর রেঞ্জ হলো 0 থেকে ইনফিনিটি পর্যন্ত, তাহলে সামেশন পিটা তো এর বাইরে নিতে পারি, আর এখানে রইল কিউ ই টু দি পাওয়ার টি হোল টু দি পাওয়ার এক্স। তাহলে এটা কি? এটা একটা আবার জিওমেট্রিক সিরিজ। তাহলে এই জিওমেট্রিক সিরিজের সামের কি ফর্মুলা, এটা তোমাদের কিন্তু জানতে হবে। ফর্মুলা হলো এই ধরনের জিওমেট্রিক এ বাই 1 মাইনাস আর, এ বাই 1 মাইনাস আর, এই ফর্মুলা যদি কাজে লাগাই তাহলে পাবো 1 মাইনাস কিউ ই টু দি পাওয়ার টি হোল টু দি পাওয়ার -1। মনে রাখবে ফর্মুলাটা লিখে দিচ্ছি, এ প্লাস এ আর স্কোয়ার প্লাস এ আর কিউব প্লাস ডট ডট ডট, তার যদি করি এ বাই 1 মাইনাস আর, এই হলো ফর্মুলা। এটাই আমরা এখানে লাগিয়েছি। এখানে কিন্তু আবার আর এর উপরে রেস্ট্রিকশন আছে, আর এর ভ্যালু মানে উইথ রেস্ট্রিকশন আছে। এগুলো তোমরা মানে এটা ডিটেলস দেখলে বুঝতে পারবে। এনিওয়ে, তো এই পেলাম আমরা, এর মানে পি বাই কিউ মাইনাস 1 মাইনাস কিউ ই টু দি পাওয়ার টি হলো মোমেন্ট জেনারেটিং ফাংশন অফ জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন। এবার মোমেন্ট জেনারেটিং ফাংশনকে আমরা জানি কি, যে মোমেন্ট জেনারেটিং মানে এমএক্সটি, তাকে যদি আর বার ডেরিভেটিভ করি টি এর রেসপেক্টে, এরপরে টির ভ্যালু যদি 0 বসাই তাহলে মিউ আর ড্যাশ পাওয়া যায়, এগুলো আমরা আগে পড়েছি। তো সেমভাবে একবার ডেরিভেটিভ করে আর টি 0 বসালে মিউ 1 ড্যাশ পাবো। তো এটাকে একবার ডেরিভেটিভ করো টি এর রেসপেক্টে, টির ভ্যালু 0 বসাও, তাহলে মিউ 1 ড্যাশ আমরা পাবো কিউ বাই পি। সেমভাবে দুইবার ডেরিভেটিভ করো, এরপরে টির ভ্যালু 0 বসাও, তাহলে আমরা মিউ 2 ড্যাশ পাবো, এটা পাবো কিউ বাই পি প্লাস 2 কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার। এবার এই দুটোর ভ্যালু এই রিলেশনে বসিয়ে দিই, মিউ 2 ইকুয়াল টু মিউ 2 ড্যাশ মাইনাস মিউ 1 ড্যাশ স্কোয়ার। এই রিলেশনে যদি বসাই আলটিমেটলি মিউ 2 পাবো কিউ বাই পি স্কোয়ার। তাহলে মিউ টু মানে কি? ভেরিয়েন্স। তাহলে এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনের ভেরিয়েন্স হলো কিউ বাই পি স্কোয়ার। তাহলে ভেরিয়েন্সও পেয়ে গেলাম এক্সপোনেনশিয়াল, সরি আমি বারবার এক্সপোনেনশিয়াল হচ্ছে, জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনের আমরা ভেরিয়েন্সও পেয়ে গেলাম। এবার মিউ 2 এর মতো মিউ 3 বের করতে পারি ইউজিং দি রিলেশন, এই টাইপের রিলেশন আছে মিউ 3 এর জন্য, মিউ 4 এর জন্য আছে, এগুলো বসিয়ে মিউ 3 মিউ 4 বের করলে আমরা এই জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনের স্কিউনেস, কার্টোসিস এটসেট্রা সবগুলো আমরা পেয়ে যাব। এই গেল আমাদের জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন। বাকিগুলো এখানে কিন্তু পরপর আমরা কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ডিসকাস করছিলাম, হঠাৎ করে জিওমেট্রিকটা নিয়েছি, এটা কিন্তু ডিসক্রিট টাইপের।
লাইক বাইনোমিয়াল, পয়সন, বার্নৌলি এগুলোর মতোই এটা কিন্তু ডিসক্রিট টাইপের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। আরেকটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন খুব কনফিউজিং, এটা হলো ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন। এটা কিন্তু ডিসক্রিট টাইপেরও একটা আছে, কন্টিনিউয়াস টাইপেরও একটা আছে। ডিসক্রিট টাইপটা আমরা আলোচনা করিনি, আমরা কন্টিনিউয়াস টাইপটা আলোচনা করেছি। তো এটা গেল জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন। নেক্সট আমরা আরেকটা বড় মানে ইম্পর্টেন্ট ডিস্ট্রিবিউশন আমরা এই ক্লাসে না, আমরা পরের ক্লাসে দেখছি, এটাকে বলা হয় কাই স্কয়ার ডিস্ট্রিবিউশন। কাই স্কয়ার ডিস্ট্রিবিউশন এইভাবে লেখা হয়, কাই স্কয়ার ডিস্ট্রিবিউশন। এটা আমরা পড়ার সময় কিন্তু চাই, অনেকে বলে চাই, CHI চাই, নট চাই, আমরা কাই স্কয়ার ডিস্ট্রিবিউশন করব। তো আমরা নেক্সট ক্লাসে দেখব অ্যাবাউট কাই স্কয়ার ডিস্ট্রিবিউশন। তো কাই স্কয়ার ডিস্ট্রিবিউশন দেখলে আমার ধারণা যে আমরা মোটামুটি যা যা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন আছে মোটামুটি সবগুলোই আমরা কম বেশি স্টাডি করে নিয়েছি। দেখো ব্যাপার হলো খুব ডিটেলস আলোচনা করতে পারছি না, কারণ এতে ভিডিও লেন্থ অনেক বড় হয়ে যাবে। তো আমি মোটামুটি এমনভাবে আলোচনা করছি সো দ্যাট তোমরা জিনিসটা বুঝতে পারো, এরপরে নিজেরা একটু এফোর্ট যদি দাও তাহলে তোমরা কিন্তু ফুল প্রিপারেশন দিতে পারবে। এরপরেও কোনো পোর্শনে যদি বিশেষ অসুবিধা থাকে দেন ইউ ক্যান রাইট ইন দি কমেন্টস অর ইউ ক্যান কন্ট্যাক্ট মি। আমি চেষ্টা করব তোমাদেরকে এক্সামের জন্য প্রিপেয়ার করে দেওয়ার।